আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে আরও একটি ব্যস্ত দিন আপনাদের সাথে শেয়ার করব আমি আর শালীন। বাচ্চাদের যেদিন স্কুল না থাকে সেদিন আমরা বাসায় কি কাজ করে থাকি। মায়ের সাথে বাচ্চারা কাজে হেল্প করবে এটাই তো স্বাভাবিক। তো সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আমার সাথে কাজ করানোর জন্য। যে বাচ্চারা একটু আগ্রহ থাকে সেই বাচ্চারাই কিন্তু বাবা মার সাথে একটু কাজ করতে চায়। তো আজকে কিন্তু এখন সন্ধ্যা প্রায় 9:30টার মতো বাজে। তো আমরা কিন্তু ডিনার করে নিয়েছি। তো ডিনার করার পর বাচ্চাদের নিয়ে বললাম যে চলো আমরা একটু বাসার টুকিটাকি কাজগুলো করে ফেলি। বিশেষ করে আমার এই ডাইনিংটা আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার খুব ভালোভাবে ক্লিন করে নিই। এমনিতে প্রতিদিন একবার করে মোছা হয়। তারপরেও কিন্তু সপ্তাহে একদিন ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করতে হয়। তো শালীন যেহেতু বসে টিভি দেখছিল, ওরও কিন্তু স্কুল নেই, স্কুল অফ। তো ও কিন্তু বলছিল বোরিং লাগছিল। তো বললাম চলো আমরা দুজনে মিলে এখন ডাইনিংটাকে গুছিয়ে ফেলি। মাশাআল্লাহ কি সুন্দরভাবে সে বলল চলো আমরা দুজনে মিলে এই কাজ করি। তো সেজন্য মা আর ছেলে চলে এসেছি, এখন সংসারের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিব। আর রাতের বেলা আমি চেষ্টা করি সবসময় কিছু কাজ গুছিয়ে রাখার জন্য, যাতে করে সকালবেলা কাজটা ইজি হয়ে যায় আর আমার বেশি কষ্ট না হয়। তো সেজন্য ভাবলাম আগামী দিন যেহেতু বাচ্চাদের স্কুল নেই, সব কিছু বন্ধ, তো তাছাড়া কিন্তু আমরা ঘুম থেকে লেট করে উঠবো। তো সেজন্য আমি আর শালীন মিলে কিন্তু এখন ডাইনিংটাকে গুছিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনিংটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর রান্না সেটটাকে বিছিয়ে নিলাম। এমনিতে রান্না সেট আমি খুবই কম বিছিয়ে থাকি, তারপর আজকে ইচ্ছে করলো একটু রান্না সেটটা দিয়ে দেই। তো ডাইনিংয়ের উপরে যে জিনিসপত্র আছে যেমন ড্রাই ফ্রুটস বাচ্চারা খেতে পছন্দ করে, সেগুলো আমি এখন ডাইনিংয়ের উপরেই রেখে দেই। দেখা গিয়েছে কিচেনে যখন সেগুলো রেখে দেই, সেগুলো চোখের সামনে যদি না পড়ে সেগুলো খাওয়া হয় না। সেজন্য আমি এখানে কিশমিশ, তারপরে সস, মেয়োনিজ, তার মধ্যে খেজুর মানে বাদাম, যে ড্রাই ফ্রুটসগুলো আছে সব কিছুই কিন্তু আমি ডাইনিংয়ের উপরে রেখে দেওয়ার চেষ্টা করি, যেন বাচ্চাদের চোখে পড়ে আর ওরা চোখে পড়ার সাথে সাথে সেই জিনিসটা খেয়ে নেবে। কিচেনে যে খাবারটা থাকে সেটা আমি দেখি পড়েই থাকে, ওরা কিন্তু ধরেও দেখে না। তো শালীন দেখতে পাচ্ছেন সে ফ্রিজ ক্লিন করছে গ্লাস ক্লিনার দিয়ে, তারপর কিন্তু ক্লিন করছে। আর আমি বলতেছি দাও তুমি পারবে না, আমি ক্লিন করে নিই। সে বলতেছে না আমি পারবো, দেখো তুমি কি সুন্দরভাবে আমি ক্লিন করছি। তো মাশাল্লাহ সুন্দরভাবে সে ক্লিন করে নিচ্ছিল। তারপরে ছোট মানুষ, সে তো আর এই কাজ করতে পারবে না। পরে ওর কাছ থেকে আমি তাওয়াল নিয়ে এসেছি, এসে তারপরে যে আমি ফ্রিজটাকে এখন ক্লিন করে নিচ্ছি। আর ফ্রিজটা কিন্তু আমি সবসময় প্রতিদিন মুছি না, আমি সপ্তাহে একবার কিন্তু একটু ক্লিন করে থাকি। আর সব সময় যদি রাতের বেলা কিছু কাজ গুছিয়ে নেওয়া হয়, সকালবেলা অত বেশি কাজ থাকে না। আর সেদিন আমি একটা ব্লগের মধ্যে দেখিয়েছিলাম সকালবেলা সালমানকে আমি নাস্তা দিয়েছি। তো সালমানের সেদিনে এক্সাম ছিল, তো ঝটপট কি নাস্তাটা তৈরি করা যায় আমি কিন্তু সেই নাস্তাটাই দেওয়ার চেষ্টা করেছিলাম সালমানকে। তো আমি সেদিন নাগেটস করেছি, পরোটা করেছি, সাথে আরও কি যেন দিয়েছিলাম। তো আমাকে একজন আপু কমেন্ট লিখেছেন যে আপনি যে নাস্তা আপনার ছেলেকে দিচ্ছেন এগুলো বড়লোকি নাস্তা, তো বড়লোকরা এই নাস্তা খায়, আপনি তো বড়লোক সেজন্য বাচ্চাদেরকে এসব নাস্তা খাওয়ানো শিখাচ্ছেন। আপু হয়তো আমার চ্যানেলে নতুন, তো আমার বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ করবে, যেটা পছন্দ করে সেটাই তো আমি ওদেরকে দিব। তার বাইরে তো আমি অন্য নাস্তা দিতে পারবো না, কারণ যে বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ না করে সেটা তো বাচ্চারা খেতেই যাবে না। তো ওরা যেটা পছন্দ করে সেটাই আমি সবসময় তৈরি করার চেষ্টা করি, শুধু আজকে না। হয়তো আপু আমার চ্যানেলে নতুন এসেছে, আমার সম্বন্ধে কিছু জানে না, সেজন্য সে কিন্তু হুট করে এসে একটা কমেন্ট লিখে চলে গিয়েছে। তো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে যেভাবে শিখাবেন তারা ওইভাবেই শিখবে। আর সব সময় কিন্তু আমি ফ্রাই ফুড বাচ্চাদেরকে দিয়ে থাকি না, যেহেতু সালমান এক্সাম দিতে যাবে সেজন্য কিন্তু ঝটপট আমি নাগেটসগুলো ফ্রাই প্যানে একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। এমনিতে কিন্তু আমি ওভেনে সবসময় সব কিছু করে থাকি, এমনকি আমি যে পরোটাটা ভাজি সেটাও আমি ওভেনে দিয়ে থাকি। তো ওভেনে দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি টাইম লস হয়ে যাবে, হয়তো সে নাস্তাটা মিস করবে, নাস্তা খেয়ে যেতে পারবে না। সেজন্য ঝটপট যে নাস্তাটা তৈরি করা যায় সেভাবে কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তো আমি এখানে কিন্তু কিছু মাছ নামিয়ে রেখেছি। এখন সময় হলো রাত 11:30 বাজে। তো রাতের বেলা কিছু মাছ নামিয়ে রাখলে সকালবেলা কিন্তু সেটা অনেক সুবিধা হয় রান্না করতে, পানি দিয়ে আর ভিজাতে হয় না। তো সবসময় আমি সকালবেলা কী রান্না করব, রাতের বেলা সেগুলো নামিয়ে রেখে দিই, সকালবেলা ঝটপট জাস্ট একটু ধুয়ে কিন্তু বসিয়ে দিলেই হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলকুনিতে চলে এসেছে। আর রাতের বেলা তো অনেক কাজই গুছিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কেটে রেখে দিয়েছি। তারপর আমার যদি কিছু পেঁয়াজ প্রয়োজন হয় সেগুলো কেটে নিব। আর সবসময় আমি পেঁয়াজ কেটে নর্মাল ফ্রিজে রাখি, কিছু ডিপ ফ্রিজেও কিছু রেখে দিই। তো এখানে যে পুদিনা গাছ দেখতে পাচ্ছেন এগুলো তো আমি রোপণ করেছি, কিভাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর যখন শিকড় গজিয়েছে তখন কিন্তু আমি এখানে রোপণ করেছি পুদিনা গাছগুলো। আর রোজার মধ্যে আমরা আজোয়া খেজুর খেয়েছিলাম, তো আজোয়া খেজুর খাওয়ার পর এখানে বিচি ফেলেছি, কি সুন্দর গাছ উঠেছে টবের মধ্যে।
এখানে আমার কিছু আলু গাছও ছিল, সেগুলো আপনাদের ভাইয়া কেটে ফেলে দিয়েছে, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। হয়তো দেখাতে পারিনি, যখন দেখাচ্ছিলাম তখন ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তো নাস্তা পানি খেয়ে নিতে হয়। তো সকালবেলা আমি সবসময় ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে নিই, বা চিয়া সিড যখন থাকে তখন 1 গ্লাস খেয়ে নিই। আজকে অনেক দিনই আমার চিয়া সিড খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে গ্রিন টি খেয়ে নিই। আর গ্রিন টিটা আমি অনেক দিন পর খেয়ে নিচ্ছি আজকে। রেগুলার সবসময় আমি একই নাস্তা খেয়ে থাকি না, একই ধরনের খাবার খেয়ে থাকি না, তাহলে সেই খাবারটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন চা, কফি এগুলো কিন্তু সবসময় খাবেন না, তাহলে কিন্তু আপনার একটা অভ্যাস হয়ে যাবে। চা, কফি ঘুম থেকে উঠেই খেতে হবে বা মাথা ব্যথা হবে। তো সেজন্য আমি সবকিছুই কিন্তু রেগুলার করি না। আমি কিন্তু মাঝে মধ্যে চা খেয়ে থাকি। মাঝে মধ্যে যখন মন চায় তখন হঠাৎ করে চা তৈরি করি। কিন্তু রেগুলার করি না। সকাল, বিকাল এগুলো বাচ্চাদেরকেও অভ্যাস করি না, আমিও কিন্তু অভ্যাস করি না। তাহলে এটা কিন্তু সবসময় একটা অভ্যাস হয়ে যাবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা বলবে চা দাও, বা আমিও ঘুম থেকে উঠে চা খেতে চলে যাবো। এরকম অভ্যাস করলে সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তবে গ্রিন টি, লাল চা এটা খেতে পারেন, আদার চা খেতে পারেন। তো সেগুলো তো আর সবসময় খেতে ভালো লাগে না। দুধ চাটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে দুধ চাটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেজন্য আমি সবসময় কিন্তু অভ্যাসে পরিণত করি না যে কোনো খাবারই, আর বাচ্চাদেরকেও অভ্যাস করি না যেটা বাচ্চাদের সবসময় অভ্যাস হয়ে যাবে বা মাথা ব্যথা হয়ে যাবে। অনেক সময় দেখেছি অনেকে বলতো যে আজকে চা না খেয়ে আমার মাথা ব্যথা হয়ে গিয়েছে, সেটা কিন্তু তার অভ্যাস হয়ে গিয়েছে ছোটোবেলা থেকে, যেহেতু সে অভ্যাসে পরিণত করে ফেলেছে সেজন্য। তো যে কোনো খাবারই কিন্তু অভ্যাসে পরিণত করবেন না, চেঞ্জ করে খাবার খাবেন, সেটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকার। তো যাই হোক, কথা বলতে গিয়ে আমি কিছু শাকও কেটে ফেলেছি। সেটা ছিল কলমি শাক ছিল। সালমান কিন্তু কলমি শাক নিয়ে এসেছিল গতকালকে এক্সাম দিয়ে আসার সময়। ওর ভালো লেগেছে, বলল শাকগুলো অনেক ফ্রেশ ছিল, সেজন্য শাক কিনে নিয়ে এসেছে। তো শাকগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করব, আর এই মশলাটা তৈরি করলে একদম ফ্রেশ পেঁয়াজ দিলে ভালো হয়। আমার ফ্রিজে কিন্তু পেঁয়াজ কাটা আছে, তো সেটা আমি না দিয়ে একদম ফ্রেশ পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমি কিছু কাঁচা হলুদ নিয়েছি। এই কাঁচা হলুদটা আমি স্বপ্ন থেকে এনেছিলাম আমার শরীরে দেওয়ার জন্য, মানে হাতে, পায়ে, মুখে আমি প্রতি সপ্তাহে 1 দিন কাঁচা হলুদ দিয়ে থাকি। তো সালমান বলে সবসময় যে তুমি ছোটোবেলা থেকে কাঁচা হলুদ এভাবে দিয়ে এসেছো, সেজন্য কিন্তু তোমার স্কিন অনেক সুন্দর রয়েছে। আর আমরা তো বাজে ধরনের প্রোডাক্ট ইউজ করি এটা সেটা, সেজন্য স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। আসলে কিন্তু কাঁচা হলুদটা শরীরে দেওয়ার পর কিন্তু শরীরটা অনেক কাঁচা কাঁচা থাকে। তো ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এটা দিয়ে আসতেছি, এখনও মাঝে মধ্যে আমি এটা ইউজ করি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কাঁচা হলুদ দিয়েছি 2 টুকরা, তার সাথে আদা রসুন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। এখন আমি মশলাটাকে একটু ব্লেন্ড করে নিব। বাস, এখানে আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই মশলাটা দিয়ে আজকে আমি মাছ রান্না করব। আর কাঁচা হলুদ দিয়ে আমি মাছটা রান্না করতেছি, খাবার পর বলতে পারবো যে কেমন হয়েছে। এই প্রথমবার আমি এই রেসিপিটা ট্রাই করছি, কারণ ছোটোবেলায় দেখেছি মা খালারা কিন্তু কাঁচা হলুদ বেটে তারপর রান্না করতো, শুকনা মরিচ বেটে রান্না করতো। তখন কিন্তু ওই তরকারিটা খেতে খুবই ভালো লাগতো। তো আমি তো যেহেতু পাটাপাটি করব না, সেজন্য একটু ব্লেন্ড করে নিয়েছি। আর গতকাল রাতে আমি যে ট্যাংরা মাছগুলো নামিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দরভাবে খুলে গিয়েছে একদম পানি ছাড়াই। তো যতটুকু আমি রান্না করব ততটুকু এখানে নামিয়ে নিয়েছি, আর বাকিটুকু আমি আবার ঠিক সেমভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই মাছটা কুটা বাছা করতে গিয়ে আমার এতটাই টাইম লেগে গিয়েছে, যেহেতু মাছটা কাটাই ছিল, তারপরেও কিন্তু একটু পরিষ্কারের ব্যাপার আছে। মাছটা পরিষ্কার করতে প্রায় আমার 30 মিনিটের মতো টাইম লেগে গিয়েছে। তো মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হলুদ, লবণ, মরিচ একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই মাছটা এখন আমি ফ্রাই করে নিব। এমনিতেই কিন্তু যে মাছে আঁশ নেই সেই মাছ কিন্তু ধুতেও অনেক বেশি টাইম লাগে, লবণ লাগে, এটা লাগে সেটা লাগে, খুব ভালোভাবেই পরিষ্কার করে নিতে হয়। যাই হোক, ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এখন এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজতে এসে এতটাই ভয় লাগছিল, মনে হলো যে আমি একটা ছোট বাচ্চা। মাছ ভাজতে এসে একবার সামনে যাচ্ছি, একবার পিছনে যাচ্ছি। আমি জানি যে মাছের আঁশ নেই, সেই মাছ কিন্তু এমনিতেই ফুটে। তবে এই মাছগুলো যখন ভাজবেন সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন, ফুটে কিন্তু চোখে মুখে আসতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বড় একটা ঢাকনি নিয়েছি, ঢাকনিটা দিয়ে একটু সামনে যাচ্ছি, আবার পিছনে যাচ্ছি, আবার তাকাচ্ছি যে মাছগুলো হচ্ছে কিনা। এই মাছগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হয়, হাই হিটে না ভাজলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য চুলাটাকে হাই হিট করে রেখে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ছোটোবেলার মতো মাছগুলো ভেজে নিচ্ছি। ছোটোবেলায় কিন্তু আমরা রান্নাঘরে যেতামই না, অনেকটাই ভয় লাগতো যে মাছ ফুটে আসে কিনা, ডিম ফুটে আসে কিনা, সেই জন্য অনেক বেশি সাবধানে থাকতাম। আর আজকে যখন আমি মাছ ভাজতে আসছি তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমার ছোটো ভাই যখন জন্ম হয়েছিল তখন আমার আম্মু আমাকে পুঁটি মাছ ভাজতে দিয়েছিল। আম্মু তো একদমই খাটের উপর থেকে নড়াচড়া করতে পারতো না, ছোটো ভাই নতুন হয়েছে, তো আমাকে বলেছিল পুঁটি মাছ ভাজার জন্য।
পরে আমি হলুদ, লবণ, মরিচ একবারে মাখিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি। এগুলো একদম ভর্তা হয়ে গিয়েছে আর কাটা কাটা হয়ে গিয়েছে। পরে আমার এক কাকি এসে বলতেছে যে ও তো রান্না করেনি, মাছগুলো একদম নষ্টই করে ফেলেছে। তো আম্মু বলল যাক, কাজ একদম বেড়ে গিয়েছে। তা আমাকে এভাবে যত কাজ করতে দিত আমি তো কাজ করতে পারতামই না, আরও দ্বিগুণ বাড়িয়ে দিতাম। আর এখন যে এত সুন্দরভাবে কাজ কীভাবে গুছিয়ে নিচ্ছি সেটা আমি নিজে থেকেও জানি না। প্রত্যেকটা মেয়ে হয়তো এরকমই থাকে, বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে গিয়ে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি যে ফ্রাই প্যানে তেল ছিল সেটার মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি জিরা অল্প পরিমাণে, আর তার সাথে কারি পাতা দিয়ে দিয়েছি। আর আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা অল্প অল্প করে আমি দিচ্ছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে মশলাটা বেশি হবে নাকি মাছ কম হয়ে গিয়েছে, পরে দেখি যে না, মশলাটা ঠিকই আছে। সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি ঢেলে দিয়ে দিয়েছি। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি কাঁচা হলুদটা ইউজ করেছি সেই জন্য এই মশলাটাকে এত ভালোভাবে কষাতে হবে যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মুখে দিয়ে দেখতে হবে যে এটা টেস্টটা কেমন এসেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের পাউডার। যেহেতু আমি হলুদ দিয়েছি সেজন্য আর হলুদটা দিব না, তার সাথে জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে মশলাটাকে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা হলুদের গন্ধটা যাতে একদমই চলে যায়। মাঝে মাঝে যখন রান্নাঘরে আসি ছোটোবেলার কথাও মনে পড়ে যায়। আর সেই ছোটোবেলার কথা যখন মনে পড়ে তখন অনেক হাসি। একটা ডিম ভেজে খেতে পারতো না যে মেয়েটা, সেই মেয়েটা আজকে সংসারের সম্পূর্ণ কাজ কীভাবে করে নিচ্ছে। ছোটোবেলা থেকেই কিন্তু আসলে সবাই সব কিছু শিখে আসে না। কথায় আছে না যে মায়ের পেট থেকে মানুষ সব কিছু শিখে আসে না, দুনিয়াতে এসেই কিন্তু তাকে সব কিছু শিখে নিতে হয়। তবে নিজের অভিজ্ঞতা থেকে বেশি শিখে নিতে হয়, মানুষকে দেখে দেখে কিন্তু কখনো কোনো কিছু শেখা যায় না। তো এই যে আমার মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে, আর আমি একটু মুখে দিয়েও টেস্ট করে দেখেছিলাম যে মশলাটা কেমন হয়েছে, না ভালোই হয়েছে। পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে জাল করে নিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। সম্পূর্ণ রান্নাটা আমার এখন হয়ে গিয়েছে। সবার লাস্টে আমি একটু জিরার পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যখন মশলাটা কষিয়েছিলাম তখন আমি জিরার পাউডার দেইনি, আর এখন আমি জিরার পাউডারটা দিয়ে জাস্ট একটু নামিয়ে নিব। বাস, আজকের জন্য আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন ডাইনিংয়ে পরিবেশন করে নিব। তো এখন আমি শাকটা রান্না করে ফেলবো, যে শাকটা আমি ছোটো ছোটো টুকরা করে কেটেছিলাম। মাঝে মধ্যে একটু কলমি শাকটা এভাবে ভেজে খেলে খুবই ভালো লাগে। তবে কলমি শাকটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু কাঁচা থাকবে, তাতে কলমি শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। মালয়েশিয়ানরা কিন্তু কলমি শাক একদম কাঁচাই খেয়ে থাকে, হালকা একটু সিদ্ধ দিয়ে তারপর তারা কিন্তু খেয়ে ফেলে। ওখান থেকেই আমাদের খাবারটা শেখা। আমার বাচ্চারাও কিন্তু কাঁচা শাকসবজি খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন একটু ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজটাকে, তার মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। আর এই শাকটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব। তেমন বেশি সিদ্ধ করব না, হালকা একটু কাঁচা অবস্থায় কিন্তু শাকটাকে নামিয়ে ফেলবো। বেশি সিদ্ধ করলে এই শাকটা খেতে একদমই ভালো লাগে না। ছোটোবেলা থেকেই আমার বাচ্চারা শাক সবজি সব কিছু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে। স্টিম খাবারটা খেতে তো আরও বেশি পছন্দ করে ওরা। স্টিম খাবার হলে ওদের আর কোনো কিছুই প্রয়োজন হয় না। সব ধরনের খাবারই কিন্তু বাচ্চারা ছোটোবেলা থেকেই খেতে পছন্দ করে। যেহেতু জন্মের পর থেকে তারা মালয়েশিয়াতে ছিল, ওই দেশি খাবার সম্বন্ধে সব কিছুই ওরা জানে। আর ওই দেশি খাবারই কিন্তু ওদের সবচেয়ে বেশি পছন্দের। এখনও ওরা মাঝে মাঝে বলবে, যখনই আমরা ডিনারে বসি বা লাঞ্চ খাওয়ার জন্য সবাই একসাথে বসি, মালয়েশিয়ান অনেক খাবারই কিন্তু ওরা অনেক বেশি মিস করে, আর বলবে যে সেই খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। তা আমি মাঝে মধ্যে বলি যে বাঙালিরা তো এই ধরনের খাবার খেতে পছন্দ করে না, তোমরা কেন পছন্দ করো? ওরা বললো আমার এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে, যেহেতু আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি। স্কুলেও কিন্তু টিফিনে তারা এই খাবারগুলো খেত। তো যাই হোক, এই যে দুপুরের জন্য আজকে আমার এই ছিল রান্না বাড়া। গতকালকের একটু গরুর মাংস ছিল, সেটাকে একদম ভুনা করে জাল করে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। তার সাথে চিংড়ি মাছ ছিল পুঁইশাক দিয়ে রান্না করা, তার মধ্যে তো আরও টুকিটাকি ছিল, সেগুলো একটু গরম করে নিয়েছি। বিকেলবেলা সালমানকে বললাম কিছু অর্ডার করো, আজকে রান্নাঘরে যেতে একদমই ইচ্ছে করছে না। পরে দেখি আপনাদের ভাইয়া খাবার নিয়ে চলে এসেছে। সে আবার বিকেলবেলা প্রতিদিনই হাঁটতে যায়, হাঁটতে যেয়ে আসার সময় যে গ্রিল চিকেন তার সাথে নান রুটি নিয়ে এসেছে। আমি এসে দেখি বাচ্চারা নিয়ে গিয়েছে, সালমান, শালিন, মীরা, ওরা নিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। সরি, সালমান তো বাসায় ছিল না, ও টিউশনি ক্লাসে ছিল। তো মীরা আর শালিন দেখি ওরা খাবারটা খেয়ে নিচ্ছে, আর আমিও এখন আমার খাবারটা প্লেটে নিয়ে নিলাম। তা আমি আর আপনাদের ভাইয়া শেয়ার করে খাবো, তো সেই জন্য আমি ডাকছিলাম আপনাদের ভাইয়াকে খাবারটা খাওয়ার জন্য। দেখি আপনাদের ভাইয়া নামাজে চলে গিয়েছে। যাই হোক, আমরা দুজন শেয়ার করে এই খাবারটা খেয়ে নিব। আর সালমান তো এখনও আসেইনি।
সালমানকে বলেছিলাম বিকেলের নাস্তাটা আজকে অনলাইন থেকে অর্ডার দাও, আমরা বাসায় বসে সবাই খেয়ে নিব। পরে আবার সালমানকে বলে দিয়েছি যে না, খাবারটা ক্যান্সেল দাও, খাবার বেশি হয়ে যাবে, যেহেতু আপনাদের ভাইয়া এখানে খাবার নিয়ে এসেছে। আর শালিনও দেখি ওভেনে পরোটা করেছে, নাগেটস করেছে, এগুলো করে সেও বসে আছে। বললো আমি তো জানি না যে বাহির থেকে আব্বু আসার সময় খাবার নিয়ে আসবে, তো সেই জন্য কিন্তু সেও নাস্তা তৈরি করেছে মাশাল্লাহ। তো যাই হোক, সবাই মিলে বসে বিকেলের নাস্তাটা করে নিলাম। আর শালীন এখানে কফি তৈরি করেছে, একটা কফি দিয়ে 1 গ্লাস কফি তৈরি করে নিয়েছে। তো আমি বললাম এতগুলো পানি দিয়েছো, খেতে কেমন হবে। তো বিকেলবেলা সালমান আমাদেরকে নিয়ে একটু বেরিয়েছে, একটু টুকিটাকি কেনাকাটা করতে হবে। তো যাই হোক, আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।